রাজধানী পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ এবং হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ চলছে। ইতোমধ্যে রামিসার বাবা, মা, বোন, চাচা, চাচি এবং প্রত্যক্ষদর্শী সহ 10 জনের সাক্ষ্য সম্পন্ন হয়েছে। বাকি আরও কয়েকজনের সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। এই মামলার বাদী সহ 17 সাক্ষীর মধ্যে 15 জন আদালতে হাজির রয়েছেন। এর আগে গতকাল এই মামলায় আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেয় বিচারক মাসরুর সালেকিনের ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। গত 19 মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন 20 মে মামলা হলে 24 মে আসামি সোহেল রানা এবং তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয় পুলিশ। পরে দ্রুত বিচার নিশ্চিতে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলি করা হয়। এই সাক্ষীর সাক্ষ্য থেকে আপাতত একটি জিনিস বলা যায়, সেটা হলো যে আমরা মামলার গুরুত্বপূর্ণ যে ইনক্রিমিনেটিং এভিডেন্স সেটা মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষীগণ তাদের জবানবন্দিতে এবং কিছু কিছু অংশে জেরার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং উভয় আসামির সংশ্লিষ্টতার যে প্রমাণ সাক্ষীগণ আদালতে দিয়েছেন। এই মামলাটা সারা জাতিকে নাড়া দিয়েছে এবং এই ধরনের আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এটা খুবই নৃশংস ঘটনা এবং এই ঘটনায় যেমন জনগণ মর্মাহত, তেমন সরকারও এই ব্যাপারে খুবই উদ্বেগ এবং যারা আন্তরিকতা আছে এবং যারা সাক্ষী দিচ্ছেন তারাও এই ঘটনায় মর্মাহত এবং তারাও সাক্ষী দেওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে মহানগর দায়রা আদালতের সামনে আছেন আমাদের সহকর্মী সাদিয়া হক মৌ। আমরা এখন সরাসরি যুক্ত হব তার সাথে। মৌ, চাঞ্চল্যকর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা সাক্ষ্য গ্রহণ তো আজ চলছে, তো এই বিষয়ে সার্বিক কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। নাদিয়া, আমি বর্তমানে যেমনটি বলছিলেন যে আমি বর্তমানে ঢাকা মহানগর দায়রা আদালতে আছি এবং এখানে দাঁড়িয়ে যে কথাটি আজকে বলতে পারছি সেটা হচ্ছে বাংলাদেশে যতগুলো মামলা হয় দ্রুত ট্রাইব্যুনালের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক কিন্তু আমরা আজকে বলতে পারি এই মামলার ক্ষেত্রে, কারণ 17 জন যে সাক্ষী রয়েছে তার মধ্যে 16 জন সাক্ষীর প্রমাণ কিন্তু আজকে হয়ে গেছে অত্যন্ত কম সময়ের মধ্যে। এবং আমার পিছনে যে ক্যামেরা রয়েছে, ক্যামেরার মাধ্যমে যদি দেখায় যে এই এজলাসে কিন্তু চলছে সাক্ষ্য গ্রহণ এবং এখানে রয়েছিল বাদী সহ সর্বমোট 17 জন। তার মধ্যে রামিসার বাবা ছিলেন সর্বপ্রথম সাক্ষী এবং এর পরবর্তীতে রামিসার মা এবং তাদের প্রতিবেশী এবং পল্লবী থানায় তদন্ত কর্মকর্তা এবং জব্দকারী আলামত জব্দকারী যে কর্মকর্তা রয়েছেন তাদের সকলেই সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে এবং এখানে ফরেনসিক যে ডাক্তার রয়েছেন তিনি সাক্ষ্য দিয়েছেন এবং সবথেকে 164 ধারায় আসামি যে জবানবন্দি দিয়েছিলেন সেই ম্যাজিস্ট্রেট কিন্তু এই মামলার সাক্ষী হিসেবে রয়েছিলেন এবং তিনি এসেছেন এবং এখানে তদন্ত করার সময় যে আলামতগুলো পাওয়া গিয়েছিল এবং সেখানে কিন্তু এই আদালতে বিজ্ঞ আদালতে কিন্তু বিচারকের সামনে সেগুলো সব কিছুই উপস্থাপন করা হয়েছে এবং তার মধ্যে যদি একটু বলে থাকি, রামিসার পরনের জামা ছিল, রামিসার পরনের যে ওড়না ছিল, প্যান্ট ছিল এবং যেই ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে সেই ছুরি আনা হয়েছিল এবং যে গ্রিল কেটে আসামি পালিয়েছিল সেই গ্রিল এই আদালতে বিজ্ঞ আদালতে বিচারকের সামনে উপস্থাপন করা হয়েছিল এবং যে বালতিতে রামিসার খণ্ড বিখণ্ড দেহ যেখানে রাখা হয়েছিল সেই বালতিও কিন্তু আমরা এখানে দেখেছি আদালতে সাক্ষী গ্রহণের পাশাপাশি আলামত হিসেবে এখানে আনা হয়েছিল এবং বিজ্ঞ আদালতে রাষ্ট্রের আইনজীবী যে পিপি রয়েছেন আজিজুর রহমান দুলু, তিনি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের একটা প্রশ্নের জবাবে তিনি যেটি বলেন যে অভিজ্ঞতার আসলে যে এই শিশু সহিংসতা দমন যে ট্রাইব্যুনালে সবগুলো বিচার দ্রুত করা হয়, তবে এই মামলায় যে সাক্ষী রয়েছিল 17 জনই প্রথম দিনে উপস্থিত থেকে সাক্ষ্য গ্রহণ শেষ, এটি আসলে দৃষ্টান্তমূলক একটি মামলা হয়ে থাকবে, ঠিক এমনটাই বলছেন এবং সরকারের পক্ষ থেকে তারা প্রার্থনা করেছেন সর্বোচ্চ শাস্তি এই মূল আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের ফাঁসি কার্যকর করার জন্য। সেই অনুযায়ী কিন্তু বিচার কার্যক্রম খুবই দ্রুততার সাথেই হচ্ছে এবং সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে আমরা কোনো বিলম্ব দেখছি না। প্রতিটি সাক্ষী যারা দিয়েছেন তারা প্রত্যেকেই এখানে উপস্থিত
উপস্থিত ছিলেন, অনুপস্থিত কেউ এখানে ছিলেন না। তাই এখানে চার্জশিটে যেই 47 পৃষ্ঠার যে চার্জশিট জমা দেওয়া হয়েছিল তদন্ত কর্মকর্তার মাধ্যমে মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, যে আইও, যিনি ইনভেস্টিগেশন অফিসার, উনি হচ্ছে এখন যেভাবে ক্যামেরার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে এজলাসের সর্বশেষ সাক্ষী কিন্তু ওয়াহিদুজ্জামান উনিই দিয়েছেন এবং উনি সম্পূর্ণ বর্ণনা দিয়েছেন এবং ইনভেস্টিগেশন করার সময় উনি একজন ব্যক্তিগত গুপ্তচর তিনি নিয়োগ করেছিলেন, উনি সেটি বলেন। এই কারণে 19 মে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটার পর 20 মে নারায়ণগঞ্জ থেকে আসামিকে ধরতে তারা সক্ষম হয়েছে, ঠিক এমনটাই বলছেন। এবং যে এখানে 164 ধারা জবানবন্দি দেওয়ার জন্য এই বিচার প্রক্রিয়া আসলে অনেকটাই সহজ হয়েছে, ঠিক এমনটাই বলছেন। এবং যেটি নাদিয়া একটু যদি বলি যে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হবার পরে এর পরবর্তীতে শুরু হবে যুক্তি বিতর্কের যেই পর্যায়টা। যুক্তি বিতর্ক বলতে এখানে সাফাই সাক্ষী আসামি পক্ষের যেহেতু কোনো আইনজীবী নেই, আসামি পক্ষের ব্যক্তিগত আইনজীবী এবার যেটা ডিক্লেয়ার করা হয়েছিল আইনজীবী সমিতি থেকে, এই আসামির পক্ষে কোনো আইনজীবী লড়বেন না। কিন্তু যেহেতু এটা বিচার ট্রাইব্যুনালের অধীনে রয়েছে সেক্ষেত্রে আসামি এবং বাদী দুই পক্ষেরই আইনজীবী থাকতে হয়। সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি রাষ্ট্রপক্ষ থেকে স্টেট ডিফেন্স লয়ার একজন নিয়োগ দেওয়া হয়েছে আসামি পক্ষের, তিনি এবং রামিসার পক্ষের যেই যেই আইনজীবী রয়েছেন তাদের একটু যুক্তি বিতর্কর প্রক্রিয়া এই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হওয়ার পরই শুরু হবে, ঠিক এমনটি আদালতের সূত্রে আমরা জানতে পেরেছি। এবং এখানে সুযোগ রয়েছে আসামি কোনো সাফাই সাক্ষী হিসেবে যদি উনি আনতে চান সেই সময়ে তিনি পাবেন, এবং আসামি সোহেল রানা যদি উনি চান কোনো সাফাই সাক্ষী হিসেবে কোর্টে হাজির করতে, তার জন্য তাকে একদিন সময় দেওয়া হতে পারে। তবে তিনি যদি অস্বীকার করেন কিংবা তার যদি কোনো সাক্ষী উপস্থাপন করতে না পারে তাহলে যুক্তিতর্কের যে প্রক্রিয়াটা তা কিন্তু আজকের মধ্যেই শেষ হবে। এবং বিজ্ঞ বিচারক যিনি আছেন তিনি যদি যুক্তি বিতর্কের প্রক্রিয়ার পর আসামির পক্ষ থেকে কেউ না থাকেন সেই ক্ষেত্রে আজকের মধ্যেই, ঠিক এমনটাই বলা হচ্ছে, আজকের মধ্যেই পরবর্তী রায় ঘোষণা কবে হবে সেই তারিখটি কিন্তু আমাদের জানিয়ে দেওয়া হবে। এবং আপনারা দেখছেন এখানে আসলে সাধারণ মানুষ, আদালতের মানুষ, পুলিশ বাহিনী সবাই কিন্তু আসলে অপেক্ষা করছেন এই রায়টা আসলে ঘোষণা করা হবে কবে, সেই অপেক্ষায় আসলে সবাই রয়েছে। কারণ এটি আসলে এই রামিসা হত্যাকাণ্ড সারা দেশ ব্যাপী কিন্তু আসলে নাড়া দিয়েছে এবং আমরা অপেক্ষামান রয়েছি আদালতে। তো নাদিয়া, আমরা পরবর্তীতে এই রায়ের পরবর্তী রায় ঘোষণা কবে করা হবে তার যদি আমরা তারিখ জানতে পারি তা পরবর্তীতে সংযুক্ত হয়ে অবশ্যই জানিয়ে দেব। নাদিয়া, এই ছিল আমার কাছে রামিসা হত্যাকাণ্ডের সাক্ষ্য গ্রহণের সর্বশেষ আমার কাছে তথ্য। মৌ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহানগর দায়রা জজ আদালত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদিয়া হক মৌ। দর্শক, এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা এখন সরাসরি যুক্ত হব সেখানে। এটা মামলা হয়েছে, তদন্ত হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে, আর পুলিশের পক্ষ থেকে এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, তদন্ত হচ্ছে। আমার একটা প্রশ্ন, যে সুন্দরভাবে একটা ঈদ উদযাপন হয়েছে, বাংলাদেশের মানুষ অত্যন্ত সুন্দরভাবে ঈদ উদযাপন করছে, কিন্তু সামান্য কিছু ঘটনার থেকে একটা গোষ্ঠী মব সৃষ্টির মতো একটা পরিস্থিতি তৈরি করে এবং নানা চক্রান্ত চলতেছে। এই সম্পর্কে আপনারা কি কতটুকু কিরকম যেরকম ইসলাম ব্যাংকের একটা ঘটনা? ও আচ্ছা, এটা তো এর সাথে সম্পর্ক না, ঘটনা ঘটাইতেছে। আপনি রামিসা হত্যার পরে একই ঘটনা মিরপুরে ঘটাইছে, ব্যাপক হত্যার বিচার চাইতে পারে, আসামি গ্রেফতার। একটাও ফর্মুলেট করতে পারছি না। ঈদ উদযাপনটা নিরাপদভাবে আমরা করতে পেরেছি বলে আমাদের ধারণা, জনগণ প্রশংসা করেছে এবং ঢাকা সহ বাংলাদেশের এই যে যানজটের কিছুটা হলেও নিরসন হয়েছে। ঢাকায় ট্রাফিক সিস্টেমের ব্যাপক উন্নতি হয়েছে। আমরা অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে ট্রাফিক নিয়ন্ত্রণটা করতে সক্ষম হয়েছে এই পর্যন্ত। আরও আমরা উন্নয়নের চেষ্টা করছি যাতে সমস্ত ইন্টারসেকশনগুলোতে আমরা এই একটা যান্ত্রিকভাবে অটোমেশনটা আমরা চালু করতে পারি পূর্ণাঙ্গভাবে। এখন পর্যন্ত যেটুকু চালু করা হয়েছে তার সুফল আমরা পাচ্ছি, জনগণ পাচ্ছে। এটা অনেকটা ঢাকার ট্রাফিক সিস্টেমের ক্ষেত্রে যদি বৈপ্লবিক পরিবর্তন বলি খুব বেশি বলা হবে না। এখানে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত পরিশ্রম করেছেন, নির্দেশনা দিয়েছেন। আমাদের ট্রাফিক বিভাগ, পুলিশ,
এবং বুয়েটের কিছু আমরা বিশেষজ্ঞদের এখানে কাজে লাগিয়েছি। আশা করি আমরা একেবারে নিজস্বভাবে এই প্রযুক্তিটা আমরা ব্যবহার করে সফলতা পাব। এক্ষেত্রে কিন্তু আমাদের জনবল প্রশিক্ষিত আছে। আমরা এখন ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে এই ট্রাফিক সিস্টেমের উন্নয়নের জন্য কাজ করছি। আশা করি আগামী 1-2 মাসের মধ্যে অন্তত ঢাকা শহরে মেট্রোপলিটন সিটিতে এই ট্রাফিক সিস্টেমে আমরা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারবো। তাহলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমরা আগে ঢাকাটা কতটুকু সফলভাবে কি করতে পারি এক্সপেরিমেন্টটা করে অবশ্যই আমরা অন্যান্য সিটি কর্পোরেশনগুলোতে, মেট্রো এরিয়াগুলোতে এটা ব্যবস্থা করব। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি বলেছেন যে ট্রাফিক সিস্টেমটাকে আপনারা এআই সিস্টেমের মধ্যে এনেছেন, কিন্তু এখনো বিভিন্ন জায়গায় ঢাকা সিটি কর্পোরেশনের 2টা বিভাগ তারা নিয়ন্ত্রণ করছে বিভিন্ন ট্রাফিক। আপনার বক্তব্য কি এটা প্রমাণ করে যে সিটি কর্পোরেশন থেকে আপনারা বেরিয়ে চলে আসছেন, নিজস্ব জনবল দিয়ে কাজ করার চেষ্টা করছেন? এটা সিটি কর্পোরেশনের একক কোনো বিষয় নয়, এটা ঢাকা মেট্রো এরিয়াতে সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ করে না, একক কোনো বিষয় নয়। এখানে ট্রাফিক পুলিশের সহায়তা অবশ্যই লাগে। তারপরে আমরা সিটি কর্পোরেশনের যেহেতু মেজর অংশ, সিটি কর্পোরেশনকে আমরা এখানে একজন মেজর প্লেয়ার হিসেবে আমরা যুক্ত করেছি। তারপরে জনসচেতনতার জন্য আমাদের আরও কিছু কাজ করতে হয়। আমরা একটা যান্ত্রিক পদ্ধতি শুরু করলাম, সেটার ব্যবহার সম্পর্কে জনগণকে যদি আমরা আগে থেকে প্রশিক্ষিত না করি, অবহিত না করি, তাহলে এটার প্রয়োগের ফল লাভ হয় না। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের জনগণ অত্যন্ত সচেতন হয়েছে, তারা রুট সিগন্যাল মেনে চলছে। আমি দেখেছি রাত্রে 1টার সময়ও কোথাও একটা সিঙ্গেল গাড়ি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে ক্রস করতে এখন পর্যন্ত। দর্শক, সচিবালয় সংবাদ সম্মেলনে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চলে যাব পরে সংবাদে। সিলেটে ধর্ষণ এবং হত্যার শিকার 4 বছরের শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, হাম রুবেলার প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর ঘটনায় সরকারের সমালোচনা করেন। শাহিন আহমেদের ক্যামেরা এবং মৃণাল কান্তি দাসের তথ্যে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সিলেট সদর উপজেলার সেই শোকাহত বাড়ি, যেখানে এখনো থামেনি 4 বছরের শিশু ফাহিমাকে হারানোর আহাজারি। ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশুটির পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে সিলেটে পৌঁছেই সেই বাড়িতে যান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। স্বজনদের সঙ্গে কথা বলেন, সমবেদনা জানান, আশ্বাস দেন ন্যায় বিচারের। তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি মানুষের প্রত্যাশার বিপরীতে যাচ্ছে। সরকারের সাম্প্রতিক অর্থনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করে তিনি দাবি করেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের উপর নতুন করে চাপ সৃষ্টি করবে। কেরোসিনের দাম বাড়া মানে হচ্ছে সরাসরি এই পরের বোঝা জনগণের ঘাড়ে চাপানো। কারণ মালিকরা যারা ব্যবসা করে তারা কি বাড়তি পয়সা তাদের পকেট থেকে দেবে? তারা জনগণের কাছ থেকে এটা আদায় করবে। ফকির থেকে আমির, ধনী থেকে গরিব, শিশু থেকে বৃদ্ধ, এই পরের যন্ত্রণা সবার কাছে একটু বড় নিয়ে চিন্তা করা দরকার ছিল। এই যেমন গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে দাম, আবার 1 মাসের ব্যবধানে আবার এসে প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। ঢাকায় শিশু রামিসা হত্যার দ্রুত বিচার কার্যক্রমের উদাহরণ তুলে ধরে ফাহিমা হত্যাকাণ্ডের বিচারও দ্রুততম সময়ে সম্পন্ন করার দাবি জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা চাই আর কোনো বাপ মা চোখের পানি ফেলে না বলুক যে আমার বাচ্চা তো ফেরত পাবো না, আমি আমার বাচ্চার বিচার চাই। রামিসার বাবাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, আপনি বিচার চান কিনা? তিনি বলছেন, কার কাছে বিচার চাই? অসহায়ত্ব প্রকাশ করেছেন। কেন? বিচার বিভাগের উপর মানুষের আস্থা নেই বলেই তিনি এই কথা বলেছেন। আইন প্রয়োগকারী সংস্থার উপরে আস্থা থাকলে তিনি এই কথা বলতেন না। আমরা সেই বাবাকেও কালকে কথা দিয়ে এসেছি, আপনার পাশে আমরা আছি এবং আপনার পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালগুলোকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত। তিনি বলেন, ডেঙ্গু রোগীদের বিভিন্ন পরীক্ষার খরচে 80% পর্যন্ত ছাড় দিতে হবে। পাশাপাশি চিকিৎসকের ফি মওকুফ এবং অন্যান্য সহায়তার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা এবং গাইডলাইন বিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডেঙ্গু প্রতিরোধে জল এবং স্থলে সর্বত্র ঔষধ স্প্রে করার পাশাপাশি পানিতে লার্ভা নাশক ট্যাবলেট দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রাইভেট ডোনারদের জন্য আমি আরেকটা কথা বলি, যেন আমরা এর মধ্যে 1 লক্ষ ফ্লুইড আমরা ডোনেশন পেয়েছি। কিছু স্কেটার দিয়ে সারা বাংলাদেশে আমাদের 1 লক্ষ ফ্লুইড আমাদের আছে। আপনাদের হসপিটালগুলিতে পর্যাপ্ত পরিমাণ ফ্লুইডের স্টক রাখতে হবে এবং আমাদেরকে আগামী 3 দিনের ভিতরে আপনাদের কোন হসপিটালে কতটা বেড হয় আমাদের 10%-এ এবং কি ফ্লুইড স্টক আছে টু ফাইট এগেইনস্ট দ্য ডেঙ্গু, এটার একটা হিসাব দিতে হবে এবং কতটা আপনারা ফার্দার কালেক্ট করবেন। বিদেশে অবস্থানরত প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানে একটি অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ থেকে একজন আহ্বায়ক এবং 3 সদস্য ও 1 সদস্য সচিবের সমন্বয়ে 5 জনের এই কমিটি কার্যক্রম চালু হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ে জানান, আজকে থেকে এই কমিটি কার্যকর হবে। তিনি আরও জানান, 30 বাংলাদেশি যুবককে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়ার ঘটনায় 3টি এজেন্সি সিলগালা করা হয়েছে। রাশিয়ায় 30 জন যুবক প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি। ঈদের ছুটি শেষে আবারও কর্মব্যস্ত জীবনে ফিরছেন মানুষ। প্রিয়জনের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে রাজধানীমুখী যাত্রায় বাস টার্মিনালগুলোতে বাড়ছে যাত্রীদের ভিড়। তবে এবার স্বস্তির খবর, সড়কে বড় ধরনের যানজট না থাকায় তুলনামূলক নির্বিঘ্নেই ফিরছেন ঘরমুখ মানুষ। একই চিত্র রেল এবং নৌপথেও। বিস্তারিত শবনম অবনী রিপোর্টে। ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরার পালা। তাই ছুটি শেষ হবার পরও দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীর উদ্দেশ্যে ছুটছেন কর্মব্যস্ত মানুষ। ভোর থেকে বাস টার্মিনালগুলোতে দেখা গেছে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড়। যাত্রীরা বলছেন, নির্ধারিত সময়ে ছাড়ছে অধিকাংশ বাস। তাই সড়কে চাপ থাকলেও এখন পর্যন্ত বড় কোনো যানজটের খবর পাওয়া যায়নি। ইনশাআল্লাহ মোটামুটি ঈদ সুন্দরভাবে কাটে আইছি, আমাদের কোনো সমস্যা হয়েছে না, পরিবার সুন্দরভাবে আছে। তা আমরা যে যানবাহনে আইছি ইনশাল্লাহ মোটামুটি ভালোভাবে আইছি। বাড়তে পারা হয় নাই, ওই যাইছি যে টাকায় আসছি ওই টাকাই। অতিরিক্ত যাত্রীর চাপ ছিল না, ঈদ যাত্রা একটু আড্ডু হইবই, এটা কোনো ফ্যাক্টর না। যাত্রীরা বলছেন, ঈদের আগে বাড়ি যাওয়ার তুলনায় ফেরার পথে ভোগান্তি কম। সময় মতো বাস পাওয়ায় স্বস্তিও প্রকাশ করেছেন অনেকে। খুব কষ্ট হয়, মায়া লাগে, কাজের তাগিদের জন্য আসতেই হয়। খারাপ লাগছে, তার কিছু করার নাই, চাকরি এখানে, জব এখানে, সব এখানেই আসতে হবে। ঈদের আনন্দ শেষে আবারও কর্মচঞ্চল জীবনে ফিরছে রাজধানী। আর সেই ফেরার যাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের তৎপরতাও অব্যাহত রয়েছে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ট্রাফিক ব্যবস্থাপনার মাত্র 15 দিনেই রাজধানীর সড়কে বড় ধরনের পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। আনিসুর রহমান বলেন, ধীরে ধীরে সড়কে শৃঙ্খলা ফিরে আসছে। ঈদের ছুটিতে ফাঁকা রাস্তাঘাটেও মানুষ ট্রাফিক আইন মেনে চলেছে। তিনি বলেন, ঢাকার গুরুত্বপূর্ণ 500টি পয়েন্টে এআই প্রযুক্তি সম্পন্ন ক্যামেরা বসানো দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। উন্নত বিশ্বের মতো দেশের সড়কেও পূর্ণ শৃঙ্খলা কাজ চলছে বলে জানান তিনি। এখন থেকে ট্রাফিক আইন না মানলে জেল ও জরিমানাও করা হবে। মামলা করা, মামলার সংখ্যা বাড়ানো, কাউকে বিচারের গোড়ায় দাঁড় করানো, কাউকে সাজা দেওয়া, এটি কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে সচেতন করা, যে আমরা নিজ থেকে যেন আইনটা আমরা মানার চেষ্টা করি। আগামী 7 জুন বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা এবং ভোটার তালিকা
চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। 6 জন কাউন্সিলর এই রিট দায়ের করেছেন। আজ বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী এবং বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির উপর শুনানি হয়। গত 16 মে এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন 2026-এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। বিজ্ঞপ্তিতে 7 জুন পরিচালনা পরিষদ নির্বাচন এবং সেদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। গত 17 মে বিকেল 4টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। চট্টগ্রাম নগরে হালিশহর আই ব্লক এলাকায় একটি বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 9:53 আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দ্রুত তৎপরতার ফলে মাত্র আধা ঘন্টার মধ্যে সকাল 10:30 আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায় একাধিক কক্ষ বিশিষ্ট পাকা ঘরে আগুন লাগে। পাশাপাশি হালিশহর থানা পুলিশও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি, তবে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। প্রচণ্ড রোদ আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাকাল রাজধানীবাসী। আবহাওয়া অফিস জানায় এমন অবস্থা থাকবে আরও 2 থেকে 3 দিন, এরপর নামতে পারে বৃষ্টি। এসএম আরিফের রিপোর্ট। টানা তাপদাহে রাজধানীতে অসহনীয় গরম, প্রচণ্ড রোদ আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাকাল নগরবাসী। আমরা ঢাকা শহরে যারা অবস্থান করতে সবাই আসলে গরমে অতিষ্ঠ হয়ে গেছে। সহ্য করার মতোই না এমন একটা পরিস্থিতি বর্তমান। বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ, গরমে ব্যাহত তাদের দৈনন্দিন কার্যক্রম। এমন একটা গোসল করার পরেও শরীর ঘামায়, গাম হয়, গাম হইলে আর গেঞ্জি গায়ে দিয়ে দেখেন না, খুব ভয়াবহ গাড়ি, এই গরমের টেকা যায় না। আবহাওয়া অফিস জানায় সারা দেশের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তবে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে বেশি। যে আমাদের জলীয় বাষ্প উপস্থিতির বেশি কারণে আমাদের গাম তাড়াতাড়ি শুকাবে না। আর একটা হলো আমাদের অবস্থান, সারা দেশের তাপমাত্রা যেখানে মিনিমাম আসে আমাদের সর্বনিম্ন আসে 20, 26, 27 এরকম, ঢাকার তাপমাত্রা 29 বা 30-এর কাছাকাছি। এর কারণ কি প্রচুর পরিমাণ অট্টালিকা, গাছপালার পরিমাণ কম, সেই কারণে আমাদের ঢাকাতে তাপ প্রবাহটা একটু বেশি মনে হয়, যে না আমাদের অস্বস্তি ভাবটা একটু বেশি মনে হয়। বৃষ্টি হতে আরো 2 থেকে 3 দিন সময় লাগতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। আর এই বর্ষার বৃষ্টি শুরু হতে আরো কয়েকটা দিন সময় লাগতে পারে। আর বর্ষা অনসেট আমরা যেটা বলি সারা দেশ কভার করা, সেটা করতে হয়তো বা আমাদের জুনের 15 তারিখ আমরা এভারেজ টাইম 4-5 তারিখের দিকে আমাদের টেকনাফ বা কক্সবাজার চিটাগাঙ্গের অঞ্চলের দিকে চলে আসে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত এবং 2 জন আহত হয়েছেন। ভোর 4:30টার দিকে এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশের মালিগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেট কার এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারে থাকা 7 আরোহীর মধ্যে চালক সহ 4 জন ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় বাকি 3 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও ট্রাকটিকে জব্দ করে। চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা এবং ছেলে নিহত হয়েছেন। সকালে উপজেলার শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত 2 জন হলেন দুর্গাপদ মল্লিক ও তার ছেলে বিধান মল্লিক। তারা চট্টগ্রাম নগরে পাথরঘাটা এলাকায় বাসা থেকে আনোয়ারার গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী জামাল উদ্দিন জানান, সেতু থেকে নামার সময় দ্রুতগতির পিকআপটি সামনে থাকা মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি পিকআপের নিচে পড়ে গেলে ঘটনাস্থলে মারা যান দুর্গাপদ মল্লিক। পরে গুরুতর আহত অবস্থায় বিধান মল্লিককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে বাঁচানো সম্ভব হয়নি।